হাসিনা কাছে যে উই যা বলে তা নাকি করে, শুনেন। তার কিন্তু হাত পড়ে, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকে একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। কখনো করিছে, কখনো করে নাই। আমি ইতিহাসে গেলাম না, মেলা ইতিহাস আছে, মেলা কিচ্ছা কাহিনী আছে। কয়দিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না? হ্যাঁ, শুনেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কইছিল না পলাইছে? পলাইছে। তো ওই যা যা কয় সেটা ওই করে না, করে উল্টাটা। এরপর আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসকে ব্যঙ্গ কইরা পোস্টাইলো যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া। রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তাহলে আমি তো মনে করি যে আজকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর, ঠিক আছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদ ফিরে আসবেন? এইসব বিষয়, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? এটা হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। হ্যাঁ, এই সোনামণি বস, জান তুই টেকে সহান নতুন নতুন যারা এটা শোনেন না, এডিটর সাহেব, প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার থেকে এটা শোনান না, ওই অংশটুকু শুধু। কি কইছিলেন প্রফেসর ইউনূস? ৩৯ নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এই নিয়ে বেশ খানিকটা সমালোচনা আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি? আপনি পুরনো দিনের কথাবার্তা বলছিলেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনার মধ্যে স্মরণে নেই। এর মধ্যে আপনি এমন ভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিত ভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো, দেশের মানুষও তা চাই। তো সেই নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। শুনেছেন, এ বেকুব মাইয়া প্রফেসর ইউনূসকে রিসেট বাটন চাপা বলতে বুঝাইছে ইতিহাস মুছে দেওয়া নাকি। হাসিনার আমলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি। রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে, জানেন এটা কি? 2009 সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল। এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না, এগুলোর পাশে সরাই রেখা নতুন ভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না। রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ আছে না, এই হিলারি ক্লিনটন লাভারভরে রিসেট বাটন উপহার দিছিল, যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। এডিটর সাহেব, ভিডিওটা না দেখান না, মূর্খ মায়ারে। দেখেছেন, যখন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে। তিনি এটাই বলছেন, আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা। এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না, বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন। এই যে হাসিনার আস্ফালন, এই যে প্রশাসনের আস্ফালন, হাসিনা লীগের আস্ফালন, এই সমস্ত শুরু হয়েছে, হাসিনা ক্যাডারের আস্ফালন, এই সমস্ত কিসের লক্ষণ? এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনূসের দুর্বল প্রশাসনের। স্যার একটা কথা কই, প্রফেসর ইউনূসকে কইতেছি, ক্ষমতাকে প্রকাশিত করতে হয়। আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া
আর ইন্ডিয়ান লেসপেন্সাররা দুধভাত মনে করতেছে। ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার লেসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে, একটার পর একটা ঝামেলা আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন। জনগণ আপনার সাথে আছে, আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায়? হাসিনা তো দূর কি বাত, হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিন, কিন্তু ওরা আওয়াজ দিবে। এখন আসেন এই আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন। ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে, ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের বিরোধী প্রচারণা চলতেছে, আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায়, বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায়, দুইজনই তো বাংলাদেশ। এই মামলায় মোদীকে আসামি করা যাবে। চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি ছুটছে। বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে। এটা নিয়েও মামলা করতে হবে, হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়ায়। আমরা বলছি সারা দুনিয়ায়, আন্তর্জাতিক মিডিয়াতে বলছি, এটা বলি নাই কেন? এটা তো আমাদেরই দোষ। তখন ইন্ডিয়ার লেজ ঢুকে যাবে। প্রফেসর ইউনূসের সরকারকে হাসিনার কন্যা পুতুল এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিচ্ছে না, এটা বাতিল করতে হবে, প্রফেসর ইউনূসকেই করতে হবে। বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ, কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ঝামেলার মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি, এবং আমরা চাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি। আমেরিকায় জয় কি করে, তার আয়ের উৎস কি, এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে। আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ওর ট্যাক্স ফাইল দেখো, কি করে, ও কি করে খায়। জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে। ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায়। ওই মামলাটা এখন করতে হবে। ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন, উনি ঢাকাতে আছেন, সবকিছু দিতে পারেন, উনি ঢাকাতেই আছেন। ওনার সাহায্য নিয়ে মামলা দেন, তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশের দৌড়ের উপরে রাখেন, আর প্রশাসন হাসিনার লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন। ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ, এটা মীমাংসিত বিষয়। ওই মাইয়া কোত্থেকে জানছে? আমি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের উপর। আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। তাতে যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন? আর কি কয়? চেতনা বৃত্তি গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, তো মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইলো, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইরা, কেমন শয়তান। এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে, এদের দৌড়ের উপরে রাখার বদলে প্রফেসর ইউনূসের মহান উপদেষ্টারা কি করিচ্ছে আসেন একটু দেখি। এই নিউজটা দেখেন। তৈয়ব সাহেব, আপনি কি পণ করেছেন যে আপনি আমাদের কথা শুনবেন না? এই হারামজাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন? ছিল মালয়েশিয়াতে, এশিয়াত, ওকে ইউরোপে পাঠাচ্ছেন। এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন? গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া, তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে। তৈয়ব সাহেব, আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে গেলাম। হ্যাঁ, আপনার তো কলজাত বহুত সাহস তৈয়ব সাহেব। হ্যাঁ, বহুত সাহস দেখতেছি আপনার। সাহস করলে হান্দাই দেব তৈয়ব সাহেব। পাঠাইতেছেন ইউরোপে, যেটি আমি আছি। হ্যাঁ, পাঠান পাঠান, আমি যামু নিজে। ও আমি বাংলাদেশ এমবেসির ভিতরে পিটামু, তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলে শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব। পাঠান দেখি আপনার কত বড় সাহস, পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি। তৈয়ব সাহেব, আমি কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে করি। পাঠান, যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওরে আপনি পোল্যান্ডে পাঠান। এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে এই নিয়োগ বাতিল হইলো, কিন্তু প্রশ্ন থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন। আমি আপনারা ছাড়ুন না তৈয়ব সাহেব। রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না? হ্যাঁ, আমারে জিজ্ঞেস করেন, মেলা ক্যাডারে মেলা লোক আছে, আমি কয়ে দিমুনি। ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা, কয়ে দিমুনি। আর শুধু কে এইটা আরেক কিচ্ছা বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়, এই যে আলী ইমাম মজুমদার হারামজাদা আছে না,
এটা গেলে আপনাদের চোখেরা যাইতে পারে, কিন্তু কয়া রাখা ভালো যে কেঙ্কা কাজ চলিচ্ছে প্রফেসর ইউনূসের উপদেষ্টারা কি করিচ্ছে আসলে। এই যে এদের যে এমনি গালাই, এমনি তো গালাই না, গালি খাওয়ার মতো কাজ করলে গালাই। আসেন দেখি এই আলিমাম মজুমদার হারামজাদারা কি করিছে। আমার এক সম্মানিত আপা, উনি আমার প্রফেসর ইউনূসের উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বটে, উনি আমার কইছে নাম কইতেছি না, উনি আমার ফোন করে কইলেন যে পিনাকি তোমার আমি এটা বকা দিব। তো আমি কইলাম আমি বুঝছি আপা, আপনি কি কইবেন, বকা দেওয়া লাগবে না, আমি বুঝে গেছি। আপা তো আমার ছাড়বেন না, উনি বকা দিবেনি। তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন আপা, আপনি যখন হাউস করেছেন দেন না বকা দেন। তুমি এইভাবে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের গালাইলা, তুমি কি একজন বয়স্ক মানুষ এইভাবে গালাইলা তুমি? আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবে পারো। সি পিনাকি, এইভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিগ, তারে তুমি এইভাবে গালি দিলা, আর গালি দিবে না কথা দাও। তো আমি ওনারে কথা দিলাম আবারে, তো এখন কথা দিয়া ফেসে গেছি, নয়তো আলিমাম মজুমদার কাছে এমন গালি দিলাম নি ওই 1 মাস না পাক থাকলো হইনি, বাইসে গেলা আলিমাম মজুমদার। তো কেন গালি দিমো? এ আলিমাম মজুমদার প্রফেসর ইউনূসের দুবাইতে একাই যথেষ্ট। ওই ওর প্রশাসন, জনপ্রশাসন ক্যাঙ্কা করে চালাচ্ছে দেখেন। যারা রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল, 3 দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে। ও বাদ দিছিল কেন তাইলে? আর নতুন করে নিয়োগই বা দিল কেন? এটা তো প্রফেসর ইউনূসের ডাইকা জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সাহেব, সামে কাটা মজুমদার, তুমি যে ওরে দিলা, ওরে বরখাস্ত করলা কেন করেছিলা? এবার বলো যে তোমার যে আবার দিলা কেন দিলা, কি অ্যানালাইসিস করো। এটা কি উৎসরি তোর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম, ইচ্ছা হইলো আবার ঢুকাইলাম? ওই সিদ্দিক কে জানেন? ওই দুর্নীতিবাজ জেনারেল তারেক সিদ্দিকের ঘনিষ্ঠ ছিল। ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি 50 কোটি টাকা অগ্রিম দিছিল, শোনা যায় আর কি, সত্য মিথ্যা জানি না। ওই আবার করছে কি, ওর গুলশানে একটা সরকারি বাড়ি আছে, ওটা সংস্কারের জন্য 2.5 কোটি টাকা বেশি খরচ করেছে, পাবলিকের টাকা 2.5 কোটি টাকা বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে। তো আবার নিয়োগ দিছে কেন জানেন? এই ঘটনা জানেন? আমি সত্য মিথ্যা জানি না, শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি। ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না, ওই যে সাবেক সেনাপ্রধান, ওই যে মেয়র আনিসের বড় ভাই আর কি, ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে পুনর্বহাল, মানে ওয়াকার সাহেব এদের পুনর্বহাল করতে পদক্ষেপ নেয়। তো ওই যে আনিসুল হকের তো ভাই, আর এই বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মোহাম্মদী গ্রুপ, ওটা দেখাশোনা করছে এখন। আর ধারণা করা যাচ্ছে যে মোহাম্মদী গ্রুপের রাজুকের একটা আসন্ন প্রকল্পে একটা ব্যবসায়িক স্বার্থ আছে, যার জন্য সিদ্দিককে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে। তো আলিমাম, আপনারা তো আপার সম্মানে কিছু কইলাম না, তো ট্যাকে টুকে কত পেয়েছেন? হ্যাঁ, বেলাল সাহেবের কাছে থেকে কবে না? আমি কাউরে কমু না, সত্যি কথা কইতেছি, আমি কাউরে কমু না। ইনবক্সে আসেন, ফয়সালা করে ফেলি, একা একা খালি খেলে হবি টাকা টুকা হাঙ্কে না দেন, মিলমিশ করে খাই। আপাতত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করেছে, কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই। চেয়ারম্যান ভালোই চেয়ার ছেড়ে যাও, নয়তো তারাবাতি জ্বালে ওই তারেক সিদ্দিকের কাছে ব্যাটে দিব, এটা রকেট জ্বালা, তারাবাতির সাথে একটা রকেট দিয়া ওটা আগুন দিয়ে দিব, একেবারে এক চান্সে সিদ্দিকের কাছে চলে যাবে, ব্যাটে দিব কলে। হ্যাঁ, আর জেনারেল বেলাল আমি কলে নজর রাখিছি, হ্যাঁ, কোন কাজে ধরিছেন রাখিছেন, ধরবার পারলে না এক করে দিমু কলে, খুব খেয়াল। আর কি করিচ্ছে? আর করিচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে, ওদের পিছে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে। কেঙ্গা করিয়া আসে না দেখি এটা। এই যে কালবেলার নিউজটা দেখেছেন না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এবং 2 জন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজম, ওরা নাকি দুর্নীতি করেছে, এটা নাকি হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ চালাচালি করেছে, ওটা আবার ওরা নাকি পাইছেও। হ্যাঁ, এইটা এই কালবেলা হইতেছে পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা, এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ। আর কিছু মতলববাজ পত্র পত্রিকা তো আছেই, এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রোপাগান্ডামূলক এই খবরগুলো প্রচার করছে, প্রকাশ করছে। আমি কলে এইটা নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি, এবং উনি আমারে নিশ্চিত করছেন, আমারে কনভিন্স করছেন। আমি পুরাটাই আর গেলাম না, যদি চান এটা দেখাইতে পারি একদিন, কিন্তু পুরাটাই ভুয়া। আর এই কালবেলা সম্পাদককে জানেন? এই সন্তোষ শর্মা, এডিটর সাহেব, কটা ছবি দেখান না সন্তোষ শর্মার, দেখেছেন ছবিগুলা? পুরাই ইন্ডিয়ান মাল, তাই না? দেখেছেন না? তো উই যেটা ছাপবি সেটা বিশ্বাস করা যাবি কন্ত?
বিশ্বাস করবেন না, ওই আমার নিউজও ছাপে, প্রচুর নিউজ ছাপে, আমি স্ট্যাটাস মারলে ওটাও নিউজ বেনে দেয়, বুঝছো? তো আমার নিউজ দেখলেও কালে বিশ্বাস করবেন না, এটা ওর ভাইবেন না আমার তেল দিচ্ছে জন্য ওর নিউজ বিশ্বাস করা লাগবে না। ও কাল বেলার ধান্দা আছে, ওর ধান্দা হইতেছে আমার নিউজ ছাপে ওই রিডার টিডার নিবি, বুঝছো? তারপরে এই যে ইনকাত করে এই উল্টাপাল্টা কাজ করবি। প্রফেসর ইউনূসের সরকার আঙ্কেরের সন্তান, এই সরকারে আমরা শাসন করব, আদর করব, তাই করে বড় করব। কিন্তু এই সরকারকে উৎখাতের চেষ্টা যদি কেউ করে, বিপদে ফেলার চেষ্টা যদি করে, আমরা গেলে ছেড়ে দেব না, বুক দিয়ে সরকারকে আগলায় দেব। মাথার মধ্যে যদি শয়তানি প্রকল্প থাকে না, ঠাসি